গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শুক্রবার আর আজকে হ্যাপি চিলড্রেন্স ডে। ছোট ছোট যেসব বাচ্চারা আমার এই ব্লগ দেখে থাকো, তোমাদের সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার কথা খুব মন দিয়ে শুনবে। পৃথিবীতে একমাত্র বাবা মাই আপন হয়। বাবা মার কথা সব সময় শুনবে। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। 9:10 বাজে এখন। আমাদের ঘরে আমিষ নিরামিষ নিয়ে যুদ্ধ চলছে। অর্জুন আজকে স্কুলে চিকেন চাউমিন নিয়ে যাবে। ওদের তো এই চিলড্রেন্স ডেতে স্কুলে পিকনিকের মতো হয়, সবাই একটা করে টিফিন নিয়ে আসে, তারপর ওগুলো ওরা শেয়ার করে খেয়ে থাকে। তো কৃপা চিকেন চাউমিন বানাচ্ছে। সকালবেলা আমি ঝট করে, মানে সকালবেলা ঠিক নাই, এই মাত্র আমি একটু আলু সেদ্ধ ভাত করে তারপর সেটা গড় দিলাম, তারপর কৃপাকে ওই রান্নাঘরটা ছেড়ে দিলাম, কারণ এখন ওখানে এই চিকেন ফিকেন রান্না হবে। আমার একদমই ইচ্ছে ছিল না চিকেনটা বাড়িতে আনার, কারণ এই কার্তিক মাস শেষ হওয়ার আর 2-3 দিন বাকি আছে। কিন্তু আমার ছেলে চিকেন চাউমিনই নিয়ে যাবে স্কুলে। ও বন্ধুদেরকে কথা দিয়েছে যে চিকেন চাউমিন নিয়ে আসবে চিলড্রেন্স ডেতে, তো সেই কথা রাখতেই হবে, তা না হলে ও স্কুলে যাবে না। আমি বলেছিলাম ডিম দিয়ে চাউমিন রান্না করে নিয়ে যান, না, ওকে চিকেন চাউমিনটাই নিতে হবে। এই দেখো, রান্নাঘরে এখন বর্তমানে চিকেন চাউমিনের যুদ্ধ চলছে। চাউমিন সেদ্ধ করা হয়েছে, চাউমিনটা সেদ্ধ করে দিয়েছি। তারপরে আমি স্নানের আগে পেঁয়াজ আর এই বিনস গাজর এগুলো কেটে দিয়েছিলাম। এই যে গাজর বিনসটা এগুলো দিয়ে দে, এগুলো ধোয়া আছে, দিয়ে দে, না হলে সেদ্ধ হবে না। আর কৃপা কী সব মশলা বানিয়েছে সস দিয়ে। আর এই যে চিকেন, চিলড্রেন্স ডে গিফট। কৃপা বলছে চিলড্রেন্স ডের গিফট কোথায়? আশীর্বাদ, দু হাত ভরা আশীর্বাদ, বুক ভরা ভালোবাসা। অর্জুনকে সকালে ঘুম থেকে উঠেছে, বলছি হ্যাপি চিলড্রেন্স ডে, তাহলে ঘুম থেকে বলবি সেম টু ইউ, বলে আমরা চিলড্রেন্স আছি তাহলে। হ্যাঁ তো বাচ্চাই না, তুই এখন অ্যাডাল্ট হয়ে গেছিস। এই অর্জুন, চিকেন চাউমিন রেডি। এটা অর্জুন স্কুলে নিয়ে যাবে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে প্লেট, তারপরে পেপার, টিস্যু, চামচ, এগুলোও নিয়ে যেতে হবে। অর্জুনকে বড় একটা টিফিন বক্স ভরে চিকেন চাউমিন দিলাম। খুব বেশি একটা দেইনি, কারণ এর আগে স্কুলে যতবার ওকে টিফিন দিয়েছি চিলড্রেন্স ডেতে বেশি দেয়া হতো, আর ও সেগুলো টিফিন বক্স ভরে আবার বাড়িতেই নিয়ে আসতো। ওই কারণে এইবার একটু আন্দাজ মতোই দিলাম, খুব বেশি পরিমাণে আর দেইনি। আর আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, টিফিনের পর ছুটি হয়ে যাবে। অর্জুনকে রেডি করিয়ে দিলাম, ও স্কুলে চলে গেল। এবার আমি আসলাম ঠাকুর ঘরে। সকালবেলা আমার একবার পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা স্নান করে গোপালকে জল বাতাসা নিবেদন করে ঠাকুরঘর মুছে এই সমস্ত করে তারপরে আমি আবার অর্জুনকে রেডি করাতে গেলাম। এখন এসে ঠাকুরকে গরম জল দিয়ে স্নান করালাম, তারপর ফুল তুলসী দিয়ে সাজিয়ে এখন সন্তোষী মায়ের পুজো দিচ্ছি। আজকে তো শুক্রবার, সন্তোষী মায়ের পুজোটা দিতে হবে। তো রান্না তো শুধু ওই সেদ্ধ ভাত করে রেখেছি, আর কৃপা এখন রান্নাঘরে রান্না করছে। সন্তোষী মায়ের পুজোটা দিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ঘট বসাবো, পাঁচালি পরবো, আরতি করব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ছোলা কুটটা এখন আমি এই তুলসী মন্দিরে ফেলে দেব। মাঝে মধ্যেই গাছে 2-1টা করে গোলাপ ফোটে, কিন্তু এই গোলাপগুলো সব জানো তো চুরি হয়ে যায়। একটা গাছ তো একটু বড়, পাঁচিলের ওই পাশ থেকেই হাতে নাগাল পাওয়া যায়। ওই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে তারা গোলাপটাকে তুলে নিয়ে যায়। আর এই যে এইমাত্র যে গোলাপটা দেখলে, সেটাও আমি বাঁচাতে পারিনি, সেটাও চুরি হয়ে গেল 2 দিন পর। ওটা তো অত বড় না, ছোট গাছ, তাও কে যেন বাড়ির ভেতরে এসে গোলাপটাকে ছিঁড়ে নিয়ে গেছে। গাছে তো সেরকম একটা ফুল হয় না, ওই জন্য 2-1টা ফুল ফুটলে সেগুলোও যদি চুরি হয়ে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, এবার আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। আমি যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন কৃপা রান্নাঘরে রান্না করছিল। চিকেন চাউমিনটা করলো, তারপরে চিকেন রান্না করেছে। আজকে ওই চিকেন কিমাও আনা হয়েছিল আর চিকেনও আনা হয়েছিল। এই সারা কার্তিক মাসে বাড়িতে চিকেনও আনা হয়নি আর মাছও আনা হয়নি, মাঝে মধ্যে ডিম রান্না করতাম। তো আজকে ওই চিকেন কিমা যখন নিয়ে এসছে ওর বাবা, তখন ছেলে মেয়ে বলল যে তাহলে একটু চিকেন নিয়ে এসো। তো আমি কৃপাকে বললাম যে আমি কিন্তু রান্না করতে পারবো না, চিকেন রান্নাও করব না আর চিকেন ধুতেও পারবো না, এই কথা বলে দিলাম ওদেরকে।
তারপর কৃপা বলল ঠিক আছে আমি চিকেনটা ধুয়ে রান্না করব। তারপর কৃপা চিকেনটা ধুয়ে রান্না করে নিল। ওরা দুই ভাই বোন খেয়ে নেবে। অতটা চিকেন খেতে পারবে না, থেকে যাবে, কালকেও খেয়ে নেবে। আর এখন আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করছি, যেহেতু চিকেন রান্না হয়েছে সেই জন্য খুব ভালো করে রান্নাঘরটা ধুয়ে মুছে রাখতে হবে। এই হলো কৃপার হাতে রান্না করা চিকেন। আর আমি যে সকালে ভাত রান্না করেছিলাম, সেদ্ধ ভাত, সেই হাঁড়ি আমি সরিয়ে রেখেছি, সেটা রান্নাঘরে নেই। সত্যি বাড়িতে যদি এরকম আমিষ নিরামিষের ঝামেলা থাকে তাহলে আর জ্বালার শেষ নেই। অনেকের বাড়িতেই এরকম আমিষ নিরামিষ হয়ে থাকে। আমি শুধু তাদের অবস্থার কথা মাঝে মধ্যে ভাবি, তারা কী করে যে সব কিছু মেনটেন করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 5:10-15 হয়তো বাজে। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে আর কৃপা কফি বানাচ্ছে। তো একটুখানি গুঁড়ো দুধ বেশি হয়েছে, সেটাই আমি আর অর্জুন শেয়ার করে খেলাম। চেটে চেটে এই পাউডার দুধ খেতে খুব ভালো লাগে। তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি নাকি ছোটোবেলায় পাউডার দুধ এত খেয়েছি, সেই গল্প আমার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই সবসময় ওই গল্প করবে। আমি নাকি সারাদিন শুধু ওই চেটে চেটে গুঁড়ো দুধই খেতাম। বাড়িতে বড় বড় গুঁড়ো দুধের প্যাকেট বা কৌটো যা আসতো সব নাকি আমি খেয়ে শেষ করে ফেলতাম। সারাদিন নাকি আমি এই গুঁড়ো দুধ খেয়েই থাকতাম। তো মাঝে মধ্যে তাই আমি আর কি বড় হওয়ার পরে মাকে বলতাম যে এই জন্যই মনে হয় আমি এত মোটা। সারাদিন মনে হয় আমি ছোটোবেলায় গুঁড়ো দুধ খেয়েছি, সেই জন্যই মনে হয় আমি এত মোটা। আমার মা বলতো কি যে না তুই জন্ম থেকেই মোটা। সদ্যজাত অবস্থায় আমি এত মোটা সোটা ছিলাম। এখন আমার মা যত সদ্যজাত বাচ্চা কাচ্চা দেখে সবসময় ওই একই কথা বলবে, বলে তুই যা মোটা সোটা ছিলিস যখন সদ্যজাত হয়েছিস তখন তুই কত মোটা সোটা ছিলিস, তোর মতো কোনো বাচ্চা কাচ্চা আমি দেখি না। আর আমাকে তো ওয়েট দেয়নি, যেহেতু আমি বাড়িতে হয়েছি তো ওয়েট দেওয়া হয়নি। আমার মা শুধু তাই বলবে যে তোকে তো ওয়েটও দেওয়া হয়নি, তাই জানিও না তোর ওয়েট কতটা ছিল কী ছিল। কিন্তু এই যে এত বাচ্চা কাচ্চা দেখি সদ্যজাত, তোর মতো এরকম মোটাসোটা কাউকে দেখিনি। আমি নাকি খুব মোটাসোটা আর ভীষণ ফর্সা ছিলাম। কৃপা আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো, কিন্তু কফিটা সেরকম একটা ভালো হয়নি, তেতো তেতো লাগছিল। কৃপা বলল চিনি কম দিয়েছে। এবার চিনি কম দিয়েছে না কফি পাউডার বেশি হয়েছে বলতে পারবো না, কারণ আমি আবার কফি ভালো বানাতে পারি না। বাড়িতে যখনই কফি বানানো হয় সেটা কৃপাই করে থাকে, সেই জন্য কফি সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই। তবে কফি খেতে আমি খুব পছন্দ করি। আমাদের বাড়িতে যতগুলো ঘর আছে তার মধ্যে এই ঘরটা আমার ভীষণ পছন্দের, আর এই ঘরটা আমি সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। তো দিওয়ালির সময় তো অনেক রকমের লাইট কেনা হয়েছিল, সেই লাইটগুলো যদি রেখে দেই তাহলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। ওই কারণে প্রতিদিন সন্ধ্যাবেলার দিকে এই ছোট ছোট লাইটগুলো সব জ্বালানো হয়। আর ঘরটা দেখতে দেখো বেশ ভালোও লাগে। সন্ধ্যাবেলার দিকে, তারপর ধরো রাত্রেবেলার দিকে আমি এরকম লাইটগুলো সব জ্বালিয়ে রাখি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার। গতকালকে রাতের বেলার দিকে আর সেরকম কিছু শেয়ার করার মতো ছিল না, তো শনিবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন বানাচ্ছি চিড়ের পোহা। চিড়ের পোহাটা খেতে ভীষণই ভালো লাগে। সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, চিড়েটা ধুয়ে এবার এর মধ্যে দিয়ে নুন, হলুদ, মিষ্টি আর হলো গিয়ে বাদাম এই দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। খুব বেশিক্ষণ সময়ও লাগে না আর খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু বেশ ভারী টিফিন। এই চিড়ের পোহাটা যখন আমি সকালের দিকে খাই তখন কিন্তু আমার দুপুরবেলার দিকে সহজে অত খিদে পায় না, অনেক সময় অবধি পেটটা ভরা থাকে। কৃপা আর অর্জুনকে এই পোহাটা দেব, আমি অল্প একটু খাবো। অর্জুন বলল ও চিকেন দিয়ে এই পোহা খাবে। কালকের চিকেন তো ফ্রিজে এখনও রয়ে গেছে। ও বলে আমি এরকম শুধু পোহা খাবো না, এটার সাথে চিকেন নেব। অর্জুন আবার পোহা খেতে অতটা পছন্দ করে না, আজকে তো চিকেন দিয়ে খেয়েছে সেই জন্য আর বায়না করেনি। আর এখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা হলো এই শাখা পলাগুলো পরিষ্কার করব। এগুলো না খুব নোংরা হয়েছে, কিন্তু আমার একদমই খেয়াল থাকে না এগুলো পরিষ্কার করার কথা।
প্রতিদিনই একবার করে ভাবি যে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। সংসারের সমস্ত কাজ একটার পর একটা প্রতিদিন করতেই থাকি, কিন্তু নিজের হাতের ব্যবহার করা শাখাপলাগুলো পরিষ্কারই করা হয় না। যে যত বেশি সংসারে কাজকর্ম করে তার হাতের শাখাপলা কিন্তু তত বেশি নোংরা হয়। অনেকে হয়তো ভাববে কাজের সাথে শাখাপলার কী সম্পর্ক। এই হাত দুটো দিয়ে যখন ধুলোবালি পরিষ্কার করা, রান্না করা, মাছ কাটা, তারপরে ধরো বাসন মাজা, তারপর কাপড় কাচা, এগুলো করবে, তখন দেখবে ওই ধুলোবালি, তারপরে সার্ফের জল, সাবানের জল, হলুদের দাগ, এগুলো কিন্তু সব কিছু শাখাপলার মধ্যেই জমা হয়। ওই জন্যই বললাম যে যত বেশি কাজকর্ম করবে তার হাতে শাখাপলা তত বেশি নোংরা হবে। আর আমি এই শাখাপলাটা পরিষ্কার করেছি পাতিলেবু আর বেকিং সোডা দিয়ে। পাতিলেবু বেকিং সোডা মাখিয়ে শাখাপলাটাকে আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম, তারপর ব্রাশ দিয়ে ঘষার পর দেখো এখন চকচক করছে, মনে হচ্ছে যেন এইমাত্র দোকান থেকে কিনে নিয়ে এসেছি। অর্জুন জানো তো এখন স্কুলে দাদাগিরি করে বেড়ায়। দাদাগিরি বলতে অর্জুনের এক বন্ধুকে স্কুলের একটা ছেলে আর কি ঘুষি মেরেছে, এই চোখের নিচে নাকি ঘুষি মেরেছে, খুব জোর লেগেছে। ওর মার সাথেও আমার সেদিন কথা হয়েছিল, মানে অর্জুনের বন্ধুর মার সাথেও আমার কথা হয়েছিল, যাকে ঘুষি মারা হয়েছে। খুব লেগেছে ছেলেটার, ডাক্তারের কাছে নিতে হয়েছে। যাই হোক, তো সেই কথা শোনার পর অর্জুন পরের দিন স্কুলে গিয়ে সেই ছেলেটাকে থ্রেট দিয়ে আসলো। আমার কাছ থেকে নামটা শুনলো, কে করেছে নামটা শুনলো সেই ছেলে। তারপরে স্কুলে গিয়ে বলল যে দেখ ভাই, নেক্সট যদি এরকম হয় তাহলে তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। এরকম করে থ্রেট দিয়ে এসছে। এই গেল। হ্যাঁ, তারপরে আরেকদিন ওদের স্কুলে কোন ছেলে মেয়েকে, মানে ওদের স্কুলেরই একটা ছেলে একটা মেয়েকে কি যেন বলেছে, সেই ছেলেকেও থ্রেট দিয়ে এসছে। ওই মেয়েটা ওর কাছে গল্প করেছে যে জানিস তো আমাকে নেই এইসব বলেছে, আমাকে হ্যারাসমেন্ট করেছে। হ্যাঁ, সেই গিয়ে থ্রেট দিয়ে এসছে। আমি ছেলেকে দিয়ে এখন জানো তো চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, মানে ও যে এরকমভাবে থ্রেট দিয়ে কথা বলতে পারে এটা না আমার জানা ছিল না। আমি জানি অর্জুন এখনও ছোট্ট আছে, কিন্তু ও যে এখন এরকম হয়েছে, ও যে এখন প্রতিবাদ করতে শিখেছে, ও অন্যায় সহ্য করতে পারে না সেটা আমি জানি, সেটা বুঝতে পারি। ও কোনো মিথ্যে কথা, অন্যায় এগুলো সহ্য করতে পারে না। ও তার উত্তর দেবে, মানে ও সাথে সাথে তার প্রতিবাদ করে, এই ব্যাপারটা ওর আছে। কিছুদিন আগেও ওই মেয়েদেরকে নিয়ে ছেলেরা কি কি স্কুলে বলছিল, ওর সেটা পছন্দ হয়নি। বাড়িতে এসে আমাকে বলেছে যে এসব কথা কেন বলবে। ওর কথা হলো এগুলো তো মানে বাজে কথা, বা এই কথাগুলো তো ভালো না, এই ধরনের কথাগুলো কেন আলোচনা হবে। এবার এই কেনর উত্তর আমি কি দেব? আর মানুষের সাথে যে এইভাবে কথা বলতে নেই, মানে এরকম থ্রেট দিয়ে যে কথা বলতে নেই, সেটাও আমি ওকে বোঝাতে পারছি না। ওর কথা হলো ও তো অন্যায় করেছে, তাহলে কেন আমি ওকে শাসন করব না। এবার আমি ছেলেকে বলতেও পারছি না যে না তুই তোর মতো থাকবি, তোকে তো আর ঘুষি মারেনি, তুই কেন ওই ছেলেটাকে এইসব বলতে গেছিস। আবার ওই যে কোন মেয়েকে কোন ছেলে কি বলেছে তাকে গিয়েও থ্রেট দিয়ে এসছে। হ্যাঁ, তাহলে তো স্বার্থপর হবে। আমি যদি এখন ওকে বলি যে যার যা খুশি করুক, তুই কোনো কিছু দেখবি না, শুনবি না, তুই তোর মতো করে থাকবি, তাহলে তো আবার স্বার্থপর হবে। তখন তো ওই মানুষের বিপদ আপদ দেখলে চুপ করে থাকবে। ছেলের কথা শুনে আমি এখন বুঝতে পারছি না যে আমি হাসবো না কাঁদবো, না ছেলেকে কি শিক্ষা দেব। আমার মাথার মধ্যে এখন সেই সবই ঘুরছে। আমার মেয়েকে নিয়ে এইসব আর কি সমস্যা হয়নি। ওর মধ্যে একটা সবসময় কীরকম যেন আর কি বলবো, একটা প্রতিবাদী ভাব থাকে। কেন এইটা করবে, কেন ওটা করবে, মানে ওর কথা হলো যে এই ধরনের অন্যায়গুলো তো করা ঠিক না, কিসের জন্য করবে। স্কুলে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বাচ্চারা আসে, কত বাচ্চারা কত রকমের অন্যায় করে, কত রকমের কত কিছু করে, কিন্তু ওর কথা হলো কেন করবে, কিসের জন্য করবে। আর ও মানে তার প্রতিবাদ করতে যাবে। আর সব সময় তো এরকম প্রতিবাদ করাটাও ঠিক না। মানুষ যত প্রতিবাদ করবে তার তত বেশি শত্রু বাড়বে, এটাই জগতের নিয়ম। তো আমি ওই বাবা সোনা মনা, বাবা এইভাবে কথা বলে না, থ্রেট দিয়ে কথা বলে না, তুই বন্ধুদেরকে বলবি যে এগুলো বলতে নেই, এগুলো বলিস না, মিষ্টি করে কথা বলবি। ছেলেকে আমি এখন সারা দিন রাত এইসবই শেখাই। খুব বেশি শাসন করলে ওর এই প্রতিবাদী মনোভাবটা থাকবে না, সেই জন্য আমি ওকে খুব বেশি শাসনও করতে পারছি না। তবে আমি ওকে সবসময় বোঝাই যে এইভাবে মানুষের সাথে কথা বলবি না,
যতই সে তোর বন্ধু হোক, যতই তোর সে জানাশোনা যেই হোক না কেন, কখনো কারোর সাথে এরকম থ্রেট দিয়ে কথা বলতে নেই। তোমরা আবার কেউ কিছু মনে করো না, আমি তো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করি। বেশ কয়েকদিন যাবত আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছে যে অর্জুনকে আমি কিভাবে বোঝাবো, ওকে কিভাবে শাসন করব, বুঝতে পারছি না। মাথার মধ্যে শুধু এইসবই ঘুরছে। আর এই বয়সটা তো খারাপ, ওরা এখন টিনেজারের দিকে এগিয়ে যাচ্ছে, এখনও টিনেজার হয়নি কিন্তু সেই দিকটাতেই এগিয়ে যাচ্ছে। আর এই বয়সে ছেলেমেয়েরা মানে বড়দের কথা শুনতে চায় না ঠিক মতো, নিজের মন যা চায় সেটাই করতে চায়। তারপর যখন কলেজে পড়বে, কলেজে যখন উঠে যাবে, তখন আস্তে আস্তে আবার একটু সংযত হতে শেখে। তখনও অনেক রকমের অনেক সমস্যা হয়, কিন্তু একটু সংযত হয়ে যায়। এখন যেমন ওরা বুঝতে পারে না যে কোথায় কোন কথাটা বলা উচিত, কে ভালো কে খারাপ, এগুলো বোঝার মতো তো বয়স ওদের এখনও হয়নি। ওই জন্য মানে এরকম উল্টোপাল্টা কথা বলে বসে, কাকে কি বলতে হবে এসব তো এখনও ভালো করে বোঝে না। যাই হোক, মানে অর্জুনকে এখন আমাদের সবাইকে চোখে চোখে রাখতে হয়। সবাই বলতে আমি আর কৃপা সবসময় চোখে চোখে রাখি। আর ওর সাথে প্রচুর গল্প করি। বাচ্চাদের সাথে না খুব গল্প করতে হয়, তা না হলে না ওদের মনের কথা জানা যায় না। যত বেশি গল্প হবে তত বেশি মা আর সন্তানের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়। যাই হোক, আমার এই ছেলের কথা শুনে না উল্টো দিকে মাথা ঘোরাচ্ছে। মেয়েকে যে বড় করেছে কোনো কিচ্ছু টের পাইনি, কিভাবে মেয়ে বড় হয়ে গেল কোনো কিচ্ছু বুঝতেও পারলাম না। কিন্তু ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত কিছু আমাকে দেখিয়ে ছেড়েছে যে ছেলে মানুষ করা কত কঠিন। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।